নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আর এই মুহূর্তে নিন্দুকের ডায়েরি খুলে আমি চন্দন সেনগুপ্ত এবং আমার সঙ্গে অবশ্যই রয়েছেন শ্যামল পাল। আজকে আমাদের বিষয়টা একটু আপনারা ইতিমধ্যে জেনেছেন, একটু অন্যরকম। তার আগে আমাদের জেনে নিতে হবে, অর্থাৎ মূল প্রসঙ্গে ঢোকার আগে আমাদের জেনে নিতে হবে আমি কেন এই কথাগুলো বলছি। যে আমরা যদি 2019 মানে দিলীপ ঘোষের নেতৃত্বাধীন বঙ্গ বিজেপি এবং তারপরেই আপনার 2021 সুকান্ত মজুমদারের নেতৃত্বাধীন বঙ্গ বিজেপি, এই দুই বিজেপির মধ্যে একটা তুলনামূলক আলোচনা করি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে তফাৎটা কিন্তু একটা গুণগত ঘটে গেছে। অর্থাৎ 2019 সালে অভূতপূর্বভাবে পশ্চিমবঙ্গে 18টি লোকসভা আসন জিতে নিয়েছিল বিজেপি এবং তৃণমূল কংগ্রেস উল্লেখযোগ্যভাবে 34টি আসন, সেখান থেকে কমে তারা হয়ে যায় 22। যদি বিধানসভা ওয়াইজ আমরা একটু চিন্তা ভাবনা করি, তাহলে দেখব যে সেখানে কিন্তু যেই ক্ষমতার হস্তান্তর হলো, অর্থাৎ বিজেপিতে শুভেন্দু অধিকারীর প্রবেশ এবং দিলীপ জামানার অবসান, সুকান্ত মজুমদার প্রথম সভাপতি হলেন, তারপরে যে ইলেকশনগুলো আমরা দেখলাম তাতে কিন্তু বিজেপি সেইভাবে যে অগ্রগতি যে রথ ছোটাচ্ছিল, সেই রথ কিন্তু খানিক স্লথ হয়ে এলো। আপনার 2019 সালে বিজেপি এ রাজ্যে পেয়েছিল হচ্ছে 40.2% ভোট। আসনটা আমি আগেই বললাম আপনাদের। কিন্তু 2024 সালের যে নির্বাচন বিজেপি লড়ল, সুকান্ত মজুমদারের নেতৃত্বাধীন বিজেপি, সেখানে কিন্তু গিয়ে প্রায় আপনার অনেকটাই ভোট কমলো তাদের, 38.7% ভোট, 12টি আসন, যেখানে 18টি আসন ছিল, 6টি আসন তারা খোয়ালো। যদিও সেখানে বলতে হয় যে 2টি আসন তারা অতিরিক্ত পেয়েছিল, অর্থাৎ যে আসনগুলো পূর্ববর্তী নির্বাচনে, অর্থাৎ যখন শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসে ছিলেন এবং যখন শুভেন্দু অধিকারী আবার বিজেপিতে এলেন, ওই আসন দুটো বোধহয় সঙ্গে করে নিয়ে এলেন। এরকম একটা ঘটনা আমরা দেখতে পেলাম। তো এই যে বিজেপি পিছিয়ে গেল ভোটের নিরিখে, তো এই মুহূর্তে যদি আমরা একটা ছোট্ট হিসেব আগে করে নিই, যে 2021 সালের যে বিধানসভা ভোট, তাতে বিজেপি তার 77টি আসনে জিতেছিল। পরবর্তী সময় তারা 3টি উপনির্বাচনে হেরে যায়, শান্তিপুর, দিনহাটা এবং ধূপগুড়ি, অর্থাৎ 74 হয়ে যায় বিজেপি। কিন্তু এবার লোকসভার ভোটের ফল, 2024 লোকসভার ভোটের ফলে দেখাচ্ছে যে বিজেপি 92টি আসনে এগিয়ে আছে, অর্থাৎ তাদের বাস্তব বিধায়কের সংখ্যা 74 হলেও 2024 বিধানসভার নিরিখে তাদের যদি ধরা হয়, তাহলে তারা বিধায়ক দাঁড়াতে পারে 92টি আসনে। অর্থাৎ এখন এই মুহূর্তে বিজেপির যে শক্তি রয়েছে বিধানসভার অভ্যন্তরে, শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিরোধী দলনেতা, তার থেকে 18টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। এবং এই যে বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে বিজেপির যে কেন্দ্রীয় নেতৃত্ব, তারা কার্যত ধরেই নিয়েছেন যে ম্যাজিক ফিগার আছে আমাদের কাছে, অর্থাৎ 148 এবং প্লাস হতে হবে বিজেপিকে, তাহলে সেই 148টি আসনে নাকি বিজেপি অনায়াসে পৌঁছে যেতে পারবে, বা তার থেকে বেশিও হতে পারে। অর্থাৎ 92টি আসনে এগিয়ে আছে, সুতরাং আর বেশি আসন বাকি নেই।
কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে 2024-এর নির্বাচনে কিন্তু বিজেপির ঘাঁটি বলে যে পরিচিত অঞ্চল উত্তরবঙ্গে বিজেপির ধস নেমেছে। সেখানে মন্ত্রী নিশীথ প্রামাণিক তিনি হেরেছেন এবং একাধিক জায়গায় বিজেপির কিন্তু ফলাফল মোটেও ভালো হয়নি। এমনকি মতুয়া অধ্যুষিত যে বনগাঁ লোকসভা সেটি বিজেপি জিতলেও সেখানেও তাদের যে অন্তর্কলহ এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যে ঠাকুর পরিবারের ভেতরে সুব্রত ঠাকুর এবং আপনার আমাদের জাহাজ প্রতিমন্ত্রী বনগাঁর সাংসদ তাদের মধ্যে একটা গন্ডগোল প্রকাশ্যে চলে এসছে। সুতরাং এই সব মিলিয়ে পরিস্থিতি বিজেপির পক্ষে যতটা অনুকূল তৃণমূল কংগ্রেসের অপদার্থতায়, বিজেপি বোধহয় সেই অনুকূল পরিস্থিতিটাকে তাদের পক্ষে নিয়ে যেতে পারছে না বিশেষ বিশেষ কিছু নেতার আচার ব্যবহার বা তাদের নেতৃত্ব দেওয়ার ঢং, অথবা তাদের যে ইচ্ছায় বিজেপিতে আসা। অর্থাৎ ধরুন আপনার দিলীপ ঘোষ একেবারে হার্ডকোর বিজেপি, অর্থাৎ বিজেপি যেরকম ভাবে চায় আর কি যে হিন্দুত্ববাদী দর্শনে বিশ্বাস করতে হবে, আপনার সনাতনী হিন্দুত্ব এবং হিন্দুস্থান এই স্লোগানকে সামনে রেখে বিজেপির সারা ভারতবর্ষে উত্থান, রাম মন্দিরকে সামনে রেখে বিজেপির আজকের এই জয়যাত্রা ইত্যাদি ইত্যাদি। সবাই জানেন যে ধর্ম এবং বিজেপি কার্যত সমার্থক শব্দ। কিন্তু আমি যে তিনজনের নাম নিয়ে আলোচনা করব সেই তিনজন কিন্তু আদতেও এই হিন্দুত্ববাদী দর্শনে বিশ্বাসী কিনা বা বিজেপির যে মূলগত দর্শন সেই দর্শনের সঙ্গে তারা একমত কিনা সেটা বোধহয় তারা নিজেরাও জানে না। আমি মূল আলোচনায় ঢোকার আগে আপনাদের কাছে একটা অনুরোধ করব যে যদি 7 নিউজের নিন্দুকের ডায়েরি সহ অন্যান্য যে কোনো খবর সম্প্রচার আপনাদের ভালো লাগে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, কারণ 7 নিউজ একমাত্র খবরের একটা প্ল্যাটফর্ম যেখানে কোনো বিজ্ঞাপন আমরা ব্যবহার করি না, কারোর থেকে কোনো বিজ্ঞাপন নেই না, কারোর কাছে কোনো টিকি বাধা নেই। সুতরাং চোরকে চোর, সাধুকে সাধু, সাদাকে সাদা, কালোকে কালো বলতে আমাদের কোনো অসুবিধে নেই। সুতরাং যদি সম্ভব হয় আপনাদের পক্ষে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আসি মূল প্রসঙ্গে। দেখুন, এই তিনজন নেতা, আমি প্রথমেই যদি ধরে নিই শুভেন্দু অধিকারী। এই শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেস ছেড়ে যাওয়ার পরে যে আলোড়ন সৃষ্টি হয়েছিল সারা বাংলা জুড়ে, এমনটা 2021 সালের আগে, 2021 সাল এবং 2021 সালের আগে তৃণমূল থেকে যে স্রোতে, মানে আমি এটাকে যদি খারাপ ভাবে না নেন তাহলে বলতে পারি গড্ডালিকা প্রবাহের মতন নেতা এবং কর্মী বিজেপিতে জয়েন করেছিল। সে বিজেপি অনেক মন্ত্রী ছিলেন, নেতা ছিলেন, মেয়র ছিলেন, মানে আমি হিসেব দিতে পারবো না আপনার। কিন্তু নির্বাচনের ফলাফলে কিন্তু তার বিন্দু মাত্র প্রভাব ফেলেনি। অর্থাৎ যে সমস্ত তৃণমূল নেতা, কর্মী, মন্ত্রী তারা বিজেপিতে জয়েন করলো এবং বিজেপি তাদের জামাই আদর করে টিকিট দিল, তারা কেউ জিতে বিজেপিকে সহযোগিতা করতে পারল না। তো সেই জায়গায় থেকে আমরা যদি এই আলোচনাটায় ঢুকি তাহলে দেখব শুভেন্দু অধিকারীর রাজনৈতিক ইতিহাসটা কি। শুভেন্দু অধিকারীর রাজনৈতিক ইতিহাস যে উনি প্রথম 2006 সালে কাথি দক্ষিণ বিধানসভা থেকে তৃণমূল কংগ্রেসের বিধায়ক হিসেবে নির্বাচিত হন। অর্থাৎ 2006 সেই ঐতিহাসিক নির্বাচন যেখানে সিপিআইএম কিন্তু 235টি আসন জিতে ক্ষমতায় এসেছিল। তার আগেই 1995 সাল থেকে তিনি কাউন্সিলর ছিলেন এবং তারপরে কাথি পৌরসভার চেয়ারম্যান পর্যন্ত হয়েছিলেন। এরপরে চলে এলো সেই ঐতিহাসিক নন্দীগ্রাম আন্দোলন 2007 সালে, এবং যার মুখ হিসেবে একসময় শুভেন্দু অধিকারীকে তুলে ধরা হতো, তৃণমূল কংগ্রেস তুলে ধরতো। এবং এই নন্দীগ্রাম এর ঘটনা এখন যে ইতিহাস জানতে পারছি সেটা দুপক্ষেই বলছেন আর কি, মানে সিপিএম কিছু বলছে না, শুভেন্দু অধিকারী এক রকমের তার মতামত দিচ্ছেন,
মমতা বন্দ্যোপাধ্যায় একরকম মতামত দিচ্ছেন যে ওই যে গণহত্যা হয়েছিল সেই গণহত্যার দায়টা এখন কার্যত শুভেন্দু অধিকারী চাপাতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে। আর মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্টত জানিয়েছেন যে শুভেন্দু বাহিনী সেখানে গণহত্যা চালিয়েছিল। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসের অন্দরে তুমুল জনপ্রিয়তা বেড়ে যায় এবং সপরিবারে বলতে গেলে, তো যদিও শিশির অধিকারী তার বাবা তার আগে থেকেই কংগ্রেসী রাজনীতি এবং পরবর্তীতে তৃণমূল কংগ্রেসের রাজনীতিতে একটা নাম ছিলেন, ওই অঞ্চলটা অর্থাৎ পূর্ব মেদিনীপুরের কাঁথি এই সমস্ত অঞ্চলটা ওদেরকে তমলুক, এই অঞ্চলটা ওদেরকে অধিকারীদের গড় বলা হয়। প্রচুর বিষয় সম্পত্তি, একাধিক পেট্রোল পাম্প, মানে যাকে বলে রাজকীয় ব্যাপার। 2009 সালে এই শুভেন্দু অধিকারী তমলুক লোকসভার সাংসদ নির্বাচিত হন এবং কাকে হারিয়ে নির্বাচিত হন? সিপিএম এর দুর্দণ্ড প্রতাপ নেতা লক্ষণ শেঠকে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেছিলেন যে শুভেন্দু অধিকারীকে রাজ্য রাজনীতিতে দরকার হতে পারে, যে কারণে 2016 সালে, 2011-তে নয় কিন্তু 2016 সালে তখন কিন্তু তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠা শুরু হয়ে গেছে। মদন মিত্র জেলে রয়েছেন, ভেবে দেখবেন ব্যাপারটা। মদন মিত্র জেলে রয়েছেন এবং একাধিক নেতা মন্ত্রী তাদের বিরুদ্ধে অভিযোগ ওঠা শুরু হয়ে গেছে। সারদা নারদা এই সমস্ত কেলেঙ্কারি আমাদের সামনে চলে এসছে। মদন মিত্র জেলে। সেই সময় কিন্তু শুভেন্দু অধিকারীকে মমতা বন্দ্যোপাধ্যায় সামনের সারিতে রেখে নির্বাচনে বিধানসভার টিকিট দেন নন্দীগ্রাম আসন থেকে, যে নন্দীগ্রামে পরবর্তীতে আমরা দেখলাম যে 2021 সালে স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়কে বিতর্কিত মাত্র 1956 ভোটে পরাস্ত করে, যদিও সেটা মামলার অধীন, যদি শেষ হয়ে এসছে বিধানসভার মেয়াদ, তবু মামলা চলছে এখনো, ভোটে হারিয়ে আজকে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা। যাই হোক, সেই প্রশ্নটা হচ্ছে অন্য জায়গায়, যে আমরা দেখতে পেলাম যে যখনই এই দুর্নীতির প্রসঙ্গে কেন্দ্রীয় এজেন্সিগুলো অত্যন্ত তৎপর হয়ে উঠল, পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তৃণমূল কংগ্রেসের যে মূল রাজনীতি, আপনাদের মাথায় রাখতে হবে যে এর আগে কিন্তু শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসের মানে যে যুব শাখা তার সর্বভারতীয় সভাপতি ছিলেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য একটা আলাদা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, যার নাম ছিল তৃণমূল যুবা। অনেকটা কংগ্রেসের যেমন আপনার রাহুল গান্ধী কংগ্রেস যুবা বলে একটা সংগঠন তৈরি করেছিলেন, সেই আদলে তার সর্বভারতীয় সভাপতি করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 2020 সালে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তৃণমূল যুব কংগ্রেসের সর্বভারতীয় নেতৃত্বের যে দায় বা দায়িত্ব সেটা অভিষেকের হাতে তুলে দেন এবং শুভেন্দুকে সেই পদ থেকে অপসারিত করে। এখান থেকে ক্ষমতার লড়াই শুরু হয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারীর মধ্যে, বলতে বিন্দুমাত্র দ্বিধা নেই। তার সঙ্গে শুরু হয় কেন্দ্রীয় এজেন্সির তদন্ত এবং তার গতি প্রকৃতি। শুভেন্দু অধিকারীকে যদি কেউ ধোয়া তুলসী পাতা বলে মনে করে থাকেন, তাহলে তারা কিন্তু মূর্খের স্বর্গে বাস করছেন। কিন্তু আমরা স্পষ্টত দেখেছি যে নারদা স্ট্রিং অপারেশনে সেখানে শুভেন্দু অধিকারী হাত পেতে টাকা নিচ্ছেন এবং নিন্দুকেরা বলেন আর কি যে রাজ্য পরিবহন দপ্তরের মন্ত্রিত্বে থাকাকালীন তিনি বিভিন্ন রকমের দুর্নীতিতে জড়িয়েছিলেন। এই চাকরি যে কেলেঙ্কারি, যে এসএসসি নিয়োগ কেলেঙ্কারি, তার সঙ্গেও তার একটা সম্পর্ক ছিল। কারণ মেদিনীপুর জেলা, যদি আমি অবিভক্ত মেদিনীপুর জেলাকে ধরি, তাহলে সেই জেলায় ক্ষতিগ্রস্ত এই চাকরি হারাদের সংখ্যা সবচাইতে বেশি। সব মিলিয়ে একটা ভয় বোধহয় কাজ করলো এই অধিকারী পরিবারের সুসন্তান অর্থাৎ শুভেন্দু অধিকারী। তিনি 2020 সালের 26শে নভেম্বর প্রথম একটা সরকারি পদ ছেড়ে দিলেন, সেটা হচ্ছে হুগলি রিভার ব্রিজ কর্পোরেশনের যে চেয়ারম্যান পদ, সেই পদটা ছেড়ে দিলেন। ঠিক তার পরদিন 27শে নভেম্বর 2020 তিনি পরিবহন মন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ালেন এবং 16ই ডিসেম্বর, কয়েকটা দিন সময় নিয়েছিলেন বোধহয় আন্ডারস্ট্যান্ডিং করবার জন্য, কিন্তু আন্ডারস্ট্যান্ডিং হলো না। কারণ ক্ষমতা তৃণমূল কংগ্রেসের অন্তত পক্ষে ক্ষমতার ভাগ হবে না।
যেমন একটা বিস্কুটের কোম্পানি বিজ্ঞাপন দেয় না এরশাদের ভাগ হবে না, তেমন তৃণমূল কংগ্রেসের ক্ষমতার ভাগ হয় না, ক্ষমতা একজনের হাতে, মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও মানে খানিক মাথা নত করতে হয়। এই ক্ষমতার ভাগ হবে না এই বিষয়টা, এবং নিজের যে দুর্নীতি সেই দুর্নীতিটাকে আড়াল করতে 16ই ডিসেম্বর তিনি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন এবং তৃণমূল ত্যাগ করে বিজেপিতে যোগদান করেন, এবং 2021 সাল অর্থাৎ 1 বছরের মাথায় নন্দীগ্রাম বিধানসভার সেই বিতর্কিত নির্বাচন, যেখানে মীনাক্ষী মুখোপাধ্যায়, শুভেন্দু অধিকারী এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে একটা হাই ভোল্টেজ লড়াই হয়েছিল, সেই লড়াইয়ে বিতর্কিত 1956 ভোটে শুভেন্দু অধিকারী জয়লাভ করে আজকে কিন্তু তিনি বিরোধী দলনেতা, এবং কার্যত বিজেপির যে মূল লাইন, অর্থাৎ আমি একদম ফার্স্টে যেটা বলেছি যে হিন্দুত্ববাদী দর্শন, মানে একটা কথা বলে না যে আপনি যদি কোনো কিছুকে অবিশ্বাস করেন অথচ সেটাকে আঁকড়ে বাঁচতে চান, তাহলে আপনি সাংঘাতিক পরিমাণে সেটাকে আপনি ফলাও করবেন আর কি। হ্যাঁ, সেই কাজটাই আজকে শুভেন্দু অধিকারী করছেন, যে সারা রাজ্য চষে বেড়াচ্ছেন, শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়কে গালি দিচ্ছেন, এবং কেন্দ্রীয় নেতারা যদি ক বলে তারপরে পরের অক্ষরগুলো নিজেই সাজিয়ে নিচ্ছেন, এবং একটা কার্যত তৃণমূল কংগ্রেসের মধ্যে একটা উপদল তৈরি করে ফেলেছেন, এই মার্জনা করবেন, বিজেপির মধ্যে একটা উপদল তৈরি করে ফেলেছেন যেটা শুভেন্দু অনুগামী বলে পরিচিত, এবং যার সঙ্গে আজকে কিন্তু প্রকাশ্যে দ্বন্দ্ব সনাতনী যারা বিজেপি, অর্থাৎ যারা সনাতনী হিন্দুত্ববাদী দর্শনে বিশ্বাসী, সেই দিলীপ ঘোষদের মতন নেতাদের সাথে। দিলীপ ঘোষ প্রধানমন্ত্রীর একাধিক সভায় অনুপস্থিত, এটা কিন্তু শুধুমাত্র এটা এইভাবে ভেবে দেখলে হবে না যে তাকে ডাকা হয়নি, তিনিও বোধহয় যেতে চাননি, কারণ সরাসরি দিলীপ ঘোষ বা দিলীপ ঘোষের মতন যারা সনাতনী হিন্দুত্ববাদী বা কট্টর RSS পন্থী বিজেপি, তাদের সঙ্গে শুভেন্দু অধিকারীর কোনো তুলনা হবে না, কারণ শুভেন্দু অধিকারীর বিজেপিতে আসাটা তৃণমূল কংগ্রেসকে টাইট দেওয়ার জন্য, কিন্তু তৃণমূল কংগ্রেসকে টাইট দেওয়ার জন্য শুধুমাত্র মুখে হিন্দুত্ববাদী বুলি আউড়ে জয় শ্রীরাম বলে, এবং যাকে বলে দার্জিলিং থেকে কাকদ্বীপ চষে ফেলে এটা করা যায় না। মানুষের মনের মধ্যে যে বিশ্বাসযোগ্যতা সেটাকে অর্জন করতে হয়, সেটা আমার মনে হয় যে এখনো পর্যন্ত এই শুভেন্দু অধিকারী অর্জন করতে পারেননি, যে কারণে কিন্তু 2024 সালে বিজেপির ফল বেশ খানিকটা খারাপ হলো, অর্থাৎ বিজেপির আসন সংখ্যা কমে গেল, বিজেপির আসন সংখ্যা কমে গেল। এবার আরেকজনের কথা বলি, তিনিও এই মুহূর্তে বিজেপির একজন বেশ কেউকেটা ধরনের নেতা, তাকে ঘিরে রাখে কেন্দ্রীয় বাহিনী, তার বাড়িতে ঢোকা অনেকটা এয়ারপোর্টে ঢোকার মতন পরিস্থিতি, অর্থাৎ আমাদের ভাটপাড়ার বা ব্যারাকপুর শিল্পাঞ্চলের অবিসংবাদী নেতা, যাকে বাহুবলী নেতা বলা হয়, সেই অর্জুন সিং। সেই অর্জুন সিং এর ক্ষেত্রেও কিন্তু একই জিনিস বলা যায়, যে একেবারে কট্টর কংগ্রেসি ঘরানার মানুষ। তার বাবা সত্যনারায়ণ সিং ভাটপাড়ার 3 বারের বিধায়ক, এবং এই অর্জুন সিং 1995 সাল থেকে ভাটপাড়া মিউনিসিপ্যালিটির কাউন্সিলর, দীর্ঘদিন চেয়ারম্যান ছিলেন। 2001 মানে তৃণমূল যখন সবে জন্মেছে সেই সময় ভাটপাড়ার বিধায়ক, তারপরে 2006, 2011 এবং 2016 টানা তিনি বিধায়ক, অর্থাৎ বামফ্রন্ট কিন্তু ভাটপাড়া বিধানসভা আসনের অর্জুনের যে আসনটি বা অর্জুনের বাবার যে আসনটি সত্যনারায়ণ সিং এর আসনটিকে টলাতে পারেনি। তে এহেন কট্টর কংগ্রেসী, পরবর্তীতে কট্টর মমতাপন্থী, যাকে আমরা দেখেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে এই বিধানসভা ভবনে ঢুকে ভাঙচুরের যে ঘটনা, সেই ঘটনায় সক্রিয় অংশগ্রহণ করতে, সেই অর্জুন সিং হঠাৎ কেন বিজেপিতে? এটা কিন্তু আমাদের ভাবতে হবে, এটা আমাদের ভাবতে হবে যে যাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্ত কিছু
ব্যারাকপুর শিল্পাঞ্চলের যাবতীয় যা কিছু যার নেতৃত্বে হচ্ছে বিজেপি তৃণমূল কংগ্রেসের, তিনি কেন হঠাৎ বিজেপিতে? এখানে আমাদেরকে একটা জিনিস উল্লেখ করতে হবে যে মধ্যবর্তী সময় 2004 সালের লোকসভায় কিন্তু বিজেপি, এই মার্জনা করবেন, তৃণমূল কংগ্রেস অর্জুন সিংকে ব্যারাকপুর লোকসভার প্রার্থী করেছিলেন। কিন্তু অর্জুন সিং যাকে গুরু বলে স্বীকার করেন, এখনো করেন, অর্থাৎ কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে গেলে যার বাড়িতে গিয়ে প্রণাম করে আসেন, সেই সিপিআইএম এর তড়িৎ বরণ তোপদারের কাছে তিনি পর্যুযস্ত হয়েছিলেন। এবার অর্জুন সিং এর বিজেপিতে যাওয়ার ঘটনা একই প্রায়। এক হচ্ছে নেতৃত্বের লোভ, আসনের মানে সাংসদ হওয়ার লোভ, দীর্ঘদিন বিধায়ক থেকেছেন, চেয়ারম্যান থেকেছেন, এলাকায় একাধিপত্য কায়েম করেছেন, যাকে বলা হয় যে বাহুবলী নেতা বলতে যা বোঝাই, মানে যা আমরা বুঝি তার সবটা অর্জুন সিং। তাহলে সেই অর্জুন সিং হঠাৎ তৃণমূল ছাড়বেন কেন? অর্জুন সিং ধরে নিয়েছিলেন যে দীনেশ ত্রিবেদী যেভাবে একজন সাংসদ হিসেবে, ব্যারাকপুরের সাংসদ হিসেবে যা যতটা সক্রিয় হওয়া দরকার ছিল তিনি ততটা সক্রিয় হননি। এবং আপনাদের মাথায় থাকতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেলমন্ত্রিত্বের পদ ছেড়ে দিয়ে সে রাজ্যের মুখ্যমন্ত্রিত্ব গ্রহণ করলেন, তখন তিনি প্রথমে এই দীনেশ ত্রিবেদীকেই কিন্তু রেলমন্ত্রী করেছিলেন। কিন্তু দীনেশ ত্রিবেদীর মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশকে উপেক্ষা করে রেল ভাড়া বাড়িয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাকে রাতারাতি রেলমন্ত্রীর পদ থেকে সরিয়ে দিয়ে মুকুল রায়কে রেলমন্ত্রী করেছিলেন। সেই জায়গায় দাঁড়িয়ে অর্জুন সিং ভেবেছিলেন যে এবার ব্যারাকপুর আসনটি তার জন্য বরাদ্দ করা হবে। কিন্তু মাথায় রাখতে হবে দীনেশ ত্রিবেদী কিন্তু দুঃসময় দাঁড়িয়ে, যখন তৃণমূল কংগ্রেস সবে গঠিত হচ্ছে, তৃণমূল কংগ্রেস পায়ের তলার মাটি শক্ত করছে, তখন তৃণমূল কংগ্রেসকে বিপুল পরিমাণে ফান্ডিং করেছেন দিল্লির এই ব্যবসায়ী দীনেশ ত্রিবেদী। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় দীনেশ ত্রিবেদীর ওপরই ভরসা রাখতে চাইলেন বারংবার। অর্থাৎ 19 সালেও দীনেশ ত্রিবেদীকেই তিনি টিকিট দেবেন বলে ঠিক করলেন, অর্জুন সিংকে বাদ দিয়ে। এবার অর্জুন সিং এর কাছে তখন সাংসদ হওয়ার স্বপ্নটা অনেক বড়, তার দলীয় আনুগত্য, তার দলীয় আদর্শ ইত্যাদি থেকে। সুতরাং একজন আদ্যপান্ত কংগ্রেসি মানুষ, সিপিআইএমও যে পার্টিটাকে বলে যে এই পার্টিটা অন্তত পক্ষে সাম্প্রদায়িক নয়, সেই দলের মানে কংগ্রেসি মানুষ, পরবর্তীতে তৃণমূল কংগ্রেস, সেই মানুষটা গিয়ে মানে যোগ দিল হিন্দুত্ববাদী দর্শনে বিশ্বাসী, রাম মন্দির গঠনে বিশ্বাসী, জয় শ্রীরাম ধ্বনিতে বিশ্বাসী একটা দলে। যদিও যদি আপনি তার মানে জাতিগত এটা দেখেন, ইতিহাসটা দেখেন, তাহলে তিনি অবশ্যই বাঙালি নন, তিনি অবাঙালি একজন মানুষ, তিনি জয় শ্রীরাম বলতেই পারেন। কিন্তু এই অর্জুন সিং এর ক্ষেত্রে কিন্তু এই ব্যাপারটা ততটা কাজের নয় যতটা ক্ষমতাল। তো দেখা গেল যে অর্জুন সিং তো এমপি হলেন বটে, কিন্তু বিজেপি 19 সাল তখনও চলছে হচ্ছে আপনার মোটামুটি ভাবে যে সনাতন বিজেপি বাংলার, তাদের একটা রাজত্ব, সেখানে অর্জুন সিং খুব একটা গুরুত্ব পাচ্ছিলেন না। খুব একটা গুরুত্ব না পেয়ে তিনি 19 থেকে 22-এর মধ্যে, অর্থাৎ 2022 সালে এই ব্যারাকপুর শিল্পাঞ্চলের চটকলগুলোকে খোলাকে ইস্যু করে কেন্দ্রীয় বয়ন বা বস্ত্র বয়ন দপ্তরের সাথে যিনি মন্ত্রী আছেন তার সাথে একটা বিতণ্ডায় জড়িয়ে পড়েন। এবং এটা আমার মনে হয় লোক দেখানো বিষয় ছিল। কারণ অর্জুন সিং যদি চান বা চাইতেন তাহলে ব্যারাকপুরের চটশিল্প এই যে মানে যে পরিস্থিতির মধ্যে আজকে সেই পরিস্থিতির মধ্যে থাকতো না। কিন্তু আমরা দেখলাম যে অর্জুন সিং রাতারাতি 2022 সালে বিজেপি ত্যাগ করলেন। 2022 সালে বিজেপি ত্যাগ করলেন এবং বিজেপিতে যোগদান করেই 2019 সালে নির্বাচনের ঠিক মুখে, কেউ ভাবতে পারেনি আমরা, দেখলাম যে বিজেপির টিকিটটা পেয়ে গেলেন। এবং বিজেপির টিকিট পেয়ে একটা হাড্ডাহাড্ডি লড়াই, যাকে বলে নেক টু নেক ফাইট,
সেখানে দীনেশ ত্রিবেদীকে তিনি পরাস্ত করলেন। তখনও তিনি কিন্তু ব্যারাকপুরের বাহুবলী অর্জুন সিং ছিলেন, তার অনুগামীর সংখ্যা অসংখ্য ছিল। কিন্তু যত দিন গড়াতে লাগলো তত কিন্তু বিষয়টা খারাপ দিকে চলে গেল। এরপরে তিনি আবার, আমি যেটা বললাম আগেই, যে বিজেপির থেকে আবার তৃণমূলে চলে এলেন 22 সালে তৃণমূলে চলে আসলে উনি ভাবলেন যে এক্সিস্টিং এমপিকে তৃণমূল নিশ্চয়ই বাদ দেবে না। অর্থাৎ তিনি বিজেপির হয়ে জিতলেও তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন, সুতরাং তাকে, কিন্তু ইতিমধ্যে তার অনুগামী যারা ছিল, অর্থাৎ যদি ব্যারাকপুর বিধানসভা থেকে ধরেন একেবারে কাঁচরাপাড়া বিধানসভা পর্যন্ত, প্রায় সবকটি আসনেই তার আত্মীয়, তার পরিজন, তার অনুগামী তারাই বিধায়ক ছিল। কিন্তু পরিস্থিতি বদলে গেল। ততদিনে আসরে এসে গেছেন পার্থ ভৌমিক, আসরে এসে গেছেন একদা বিজেপি নেতা সোমনাথ শ্যাম। এই যে একটা নতুন রসায়ন তৈরি হলো ব্যারাকপুরের রাজনীতিতে, সেখানে কিন্তু অর্জুন কোণঠাসা হয়ে পড়ল। এবং আমরা দেখলাম যে, আপনারা জানেন যে 2024-এর যে প্রার্থী তালিকা, সেই প্রার্থী তালিকা দীর্ঘদিন আগে 21শে জুলাইয়ের মঞ্চ থেকে ঘোষণা হয়েছিল। সেই 21শে জুলাই র্যাম্পে হেঁটেছিলেন প্রার্থীরা। অর্জুন সিং সেই 21শে জুলাইয়ের সভাতেও হাজির ছিলেন, কিন্তু ফেরার পথেই তিনি এই সিদ্ধান্ত নিয়ে নিলেন যে যেহেতু আসনটি বরাদ্দ করা হলো পার্থ ভৌমিকের জন্য, পার্থ ভৌমিক তখন নৈহাটির বিধায়ক, সুতরাং আর থাকা যাবে না। মানে ক্ষমতার অলিন্দে যে কোনো মূল্যে থাকতে হবে, ভালোবাসা, রাজনীতির প্রতি বা আদর্শের প্রতি কোনো অনুরাগ কিচ্ছু নেই। উনি আবার বিজেপিতে যোগ দিলেন এবং 2024-এর নির্বাচনে পার্থ ভৌমিক বিপুল ভোটে, মানে অর্জুন সিং যে ভোটে দীনেশ ত্রিবেদীকে হারিয়েছিলেন তার অন্তত পক্ষে কয়েক গুণ বেশি ভোটে পার্থ ভৌমিক বাহুবলী অর্জুন সিংকে পরাস্ত করলেন। এবার কি অর্জুন সিং আবার তৃণমূলে যাবেন? না, সে দরজা বন্ধ। কারণ এতক্ষণে কিন্তু এই যে ইতিহাস আমরা ঘাঁটছিলাম, এতক্ষণে কিন্তু ক্ষমতার অলিন্দে, তৃণমূলের ক্ষমতার অলিন্দে সেকেন্ড কমান্ড ইন চিফ মুকুল রায়ের বদলে হয়ে গেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং যে অভিষেক বন্দ্যোপাধ্যায় দলটিকে একেবারে মাখনে ছুরি চালানোর মতন মসৃণ ভাবে চালাতে চান এবং কর্পোরেট একেবারে ভাবে তিনি দলটাকে পরিচালনা করতে চান, যার কাছে অর্জুন সিং এর মতন বারংবার দল বদলু নেতাদের কোনো মূল্য নেই। সুতরাং অর্জুন সিং এর ফেরার কোনো জায়গা নেই বিজেপি থেকে তৃণমূলে। আর সিপিএম এর কথা বাদ দিন, সিপিএম অর্জুন সিং এটা ভাবাই যায় না যে একটা কোনদিন স্লোগান উঠবে ইনকলাব জিন্দাবাদ, অর্জুন সিংকে কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দিন, এটা ভাবা যায় না। সুতরাং অর্জুন সিং এখন যাই হোক না কেন বিজেপির পক্ষে একটা বোঝা, সর্বভারতীয় ক্ষেত্রে বোঝা, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একটা বোঝা। এবার আসছি তাপস রায়ের প্রসঙ্গে। আদ্যবান্ত কংগ্রেসী, ছাত্রাবস্থা থেকে শিয়ালদায় দাপিয়ে ছাত্র রাজনীতি করেছেন সৌমেন মিত্র, প্রিয়রঞ্জন দাসমুন্সী, সুব্রত মুখার্জির নেতৃত্বে। ছাত্রনীতি হিসাবে তার বা যুবনীতি হিসাবে তার যে গ্রহণযোগ্যতা সেটা প্রশ্নাতীত। কিন্তু আমরা দেখতে পেলাম যে 2001 সালে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে বড়বাজার আসনে দাঁড় করালেন এবং জেতালেন। যে বিজেপিকে বলা হয় বড়বাজারের পার্টি, সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবে জিতে আসাটা কম বড় বিষয় নয়। তারপরে তো 2011 সিপিএম এর সময় 2001 সালে বড়বাজার আসন থেকে, ওটা সিপিএম এর আমলেই বলেই সম্ভব হয়েছে, তখনও বিজেপি এ রাজ্যে তেমন ভাবে লেজ ঝাপটানো শুরু করেনি। তারপরে 2011 ইতিহাস সৃষ্টি করলেন জ্যোতি বসুর বরানগর আসন। সেই আসনে কোনো দিন অবামপন্থী কোনো প্রার্থী জেতেনি স্বাধীনতার পরবর্তী সময়। তাপস রায় বরানগরের প্রথম অবামপন্থী প্রার্থী হিসেবে জয়লাভ করলেন 2011 সালে, তারপরে 2021 সালে। তারপর ইতিহাসটা কিন্তু
বদলে গেল। অর্থাৎ তাপস রায় তিনি বরানগরের বিধায়ক হিসেবে ব্যারাকপুর দমদম যে সংসদীয় অঞ্চল, সেই সংসদীয় অঞ্চলের সভাপতি পদটা পেলেন। তিনি বিধায়ক, তিনি মুখ্য সচেতক, সমস্ত কিছু, দক্ষ সংগঠক, সমস্ত কিছু। মানে বরানগরের যে রাজনীতি, সেই রাজনীতি তৃণমূল রাজনীতি, সেটা তার হাত ধরেই আরো প্রতিষ্ঠা পেল। এখানে একটা বলে রাখা ভালো, যদি সারা উত্তর 24 পরগনা জেলায়, বলবো না, ব্যারাকপুর মহকুমায় যদি কোথাও তৃণমূল কংগ্রেসের অস্তিত্ব থেকে থাকতো বামফ্রন্টের সময়, সেটি দুটি জায়গায়। এক, পানিহাটি নির্মল ঘোষের নেতৃত্বে, দুই, ভাটপাড়া অর্জুন সিং এর নেতৃত্বে। এবার বরানগরের যে সংগঠন, সেটা কিন্তু এই তাপস রায়ের হাত ধরে গড়ে উঠল। কিন্তু তাপস রায় উত্তর কলকাতার ছেলে। তাপস রায় রাজনীতি যাবতীয় যা কিছু উত্তর কলকাতাকে কেন্দ্র করে। তাপস রায় চাইছিলেন যে উত্তর কলকাতা জেলা, যে সাংগঠনিক জেলা, যার দীর্ঘদিনের সভাপতি ছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, অন্ততপক্ষে তাকে সেই জেলা সভাপতি করা হোক। এবং 2024 নির্বাচনের আগে তিনি অন্যতম দাবিদার হলেন উত্তর কলকাতা লোকসভা আসনটির। কারণ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিস্তর অভিযোগ। তিনি বয়সের কারণে, অসুস্থতার কারণে লোকসভায় ঠিকঠাক উপস্থিত হন না। তার বিরুদ্ধে দুর্নীতির একাধিক অভিযোগ, মানে যাবতীয় যা কিছু, সব কিছু হাজির করা সত্ত্বেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের মন গলাতে পারলেন না তাপস রায়। উত্তর কলকাতার দাপুটে নেতা তাপস রায়, বরানগরের দাপুটে এমএলএ তাপস রায় মন গলাতে পারলেন না। অগত্যা সেই দক্ষিণপন্থী রাজনীতিতে বিশ্বাসী, যাকে সিপিএমও সাম্প্রদায়িক আখ্যা দেয় না কংগ্রেসকে, তৃণমূল কংগ্রেসের কথা বাদ দিন, সেই আদর্শে বিশ্বাসী মানুষটা কিন্তু একেবারে বিপরীত ধর্মী একটা রাজনৈতিক দলে গিয়ে যোগ দিলেন, যে দলটা হিন্দুত্ববাদী দর্শনে বিশ্বাসী, যে দলটা রাম মন্দিরের রাজনীতিতে বিশ্বাসী, সেই দলটায় গিয়ে যোগ দিলেন বিজেপিতে। সুতরাং এখানে আরেকটা শব্দ জুড়ে দিতে হয়, যে তার বিজেপিতে যোগ দেওয়ার ঠিক আগ মুহূর্তে আমরা দেখলাম ইডি এবং সিবিআই তার বউবাজারের বাড়িতে হানা দিল। এবং তাপসবাবুর অভিযোগ যে তার বাড়িতে যখন ইডি সিবিআই হানা দিচ্ছেন, তাকে বিরক্ত করা হচ্ছে। মানে একেবারে তিনি স্পষ্টত বলছেন যে সেলিমকে গিয়ে জিজ্ঞাসা করুন, সুজনকে গিয়ে জিজ্ঞাসা করুন, তার মানে সিপিআইএম এর নেতাদের জিজ্ঞাসা করুন আমার সম্পর্কে কোনো অভিযোগ আছে কিনা, আমি সৎ কিনা। অর্থাৎ তিনি সিপিআইএম নেতাদের থেকে সার্টিফিকেট চাইছেন যে তিনি সৎ কিনা, এটা ওনারা বলে দিক। কিন্তু তার অভিযোগ যে তার দল সেই সংকট সময়, যখন তাকে ঘন্টার পর ঘন্টা ইডি বিভিন্ন অভিযোগে জেরা করছে, তার দল তার পাশে দাঁড়ায়। সুতরাং বলতে দ্বিধা নেই যে পদের লোভ, সাংগঠনিক পদের লোভ, সাংসদ হওয়ার বাসনা এবং ইডি সিবিআই এর হাতে হেনস্থা না হওয়ার যে অভিপ্রায়, সেই অভিপ্রায় থেকেই তাপস রায় যোগ দিলেন বিজেপিতে এবং যথারীতি উত্তর কলকাতায় সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কাছে পরাস্ত হলেন। তারপরেও তাপস রায়ের একটা ভাবনা ছিল, অন্ততপক্ষে উত্তর কলকাতা জেলা বলে যে সাংগঠনিক জেলা রয়েছে বিজেপি, সেখানে তিনি সভাপতি হতে পারেন, বা তার যে অনুগামী যারা তাপস রায়ের প্রতি অন্ধ ভালোবাসার থেকে তাপস রায়ের সঙ্গে বিজেপিতে যোগ দিয়েছিলেন, তারা একটা সম্মানজনক পোস্ট পাবেন বা তাদের একটা সম্মানজনক জায়গা দেওয়া হবে। কিন্তু কিছুই হলো না। সেখানে তমগ্ন ঘোষের নেতৃত্বে যে কমিটি তৈরি করা হলো, যে 91 জনের কমিটি, সেখানে তাপস রায়ের কোনো জায়গা হলো না। এবং আমরা অদ্ভুতভাবে দেখতে পেলাম যে 91 জনের যে কমিটি, তার মধ্যে 60 জন অবাঙালি। তাপস রায় বেঁকে বসলেন। কারণ যদি আপনি ধরেন পুরো উত্তর কলকাতাটা কিন্তু বনেদি বাঙালিদের বাস।
আপনি যদি এই মুহূর্তে ধরেন তাহলে জোড়াসাঁকো এবং শ্যামপুকুর এই দুটি বিধানসভা বাদ দিলে বাকি বিধানসভাগুলোতে কিন্তু বাঙালিদের আধিক্য বেশি, কিন্তু সেখানে তমগ্ন ঘোষের নেতৃত্বে যে কমিটি এই মুহূর্তে কাজ করছে সেই কমিটিতে কিন্তু অবাঙালিদের সংখ্যা বেশি, অর্থাৎ 60 জন অবাঙালি প্রতিনিধি রয়েছেন সেই কমিটিতে। সুতরাং তাপস রায় একটা বড় ভারী বোঝা হয়ে দাঁড়িয়েছে বিজেপির ক্ষেত্রে। যদিও নিয়ম করে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে গালি দিচ্ছেন, বিজেপির লাইনে চলার চেষ্টা করছেন, কিন্তু ন্যারো গেজের ট্রেনকে আপনি যদি ব্রড গেজ লাইনে চালাতে চান, সেই ট্রেন কি ছুটবে? ছুটবে না। অর্থাৎ আদ্যপান্ত কংগ্রেসি মানসিকতা, আদ্যপান্ত দক্ষিণপন্থী মানসিকতা, সেই মানসিকতার শুভেন্দু অধিকারী, সেই মানসিকতার অর্জুন সিং, সেই মানসিকতার তাপস রায়। তাপস রায়কে না হয় গুরুত্ব দেওয়া হচ্ছে না, কিন্তু এই শুভেন্দু অধিকারী যথেষ্ট গুরুত্ব পাচ্ছেন, এই অর্জুন সিং যথেষ্ট গুরুত্ব পাচ্ছেন, সারা পশ্চিমবঙ্গ জুড়ে দাপিয়ে বেড়াচ্ছেন। কিন্তু শেষ পর্যন্ত আমাদের যে সমীক্ষা বা আমাদের যে পড়াশুনো, আমাদের যে বিভিন্ন সূত্রে যে খবর, সেই খবর হচ্ছে যদি এদের দাপাদাপি বন্ধ না করা যায়, অর্থাৎ তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে গিয়ে যারা আজকে দাপাদাপির লাইসেন্স পেয়ে গেছেন, এদের দাপাদাপি যদি বন্ধ না করা যায়, তাহলে বিজেপি বা নরেন্দ্র মোদী বলুন বা অমিত শাহ বলুন, যার কথা বলবেন, তারা যে স্বপ্ন দেখছেন বঙ্গবিজয়ের, বাঙালি হাঁটাও স্লোগানকে অতিক্রম করে যে স্বপ্ন দেখছেন বা বঙ্গবিজয়ের, সেই বঙ্গবিজয়ের স্বপ্ন কিন্তু অধরাই থেকে যাবে এই শুভেন্দু অধিকারী, অর্জুন সিং অথবা তাপস রায়ের মতন নেতা সারা বাংলা জুড়ে অসংখ্য রয়েছেন, যারা মনে প্রাণে তৃণমূলী, কিন্তু গেরুয়া বসন পরে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে গালাগালি করছেন। শুধু গালাগালি দিয়ে ভোটারদের গলাগলি করা যায় না। একটা গঠনমূলক প্রতিশ্রুতি, শুধু বলবো না, গঠনমূলক কর্মসূচি, বিকল্প কর্মসূচি হাজির করতে হয়, যেটা এদের পক্ষে করা সম্ভব নয়। কারণ এরা মনে প্রাণে দক্ষিণপন্থী, এরা কেউ মনে প্রাণে হিন্দুত্ববাদী দর্শনে বিশ্বাস করেন না, মুখে যতই শ্রীরাম বলুক। সুতরাং এই তিনজন, এদের মধ্যে বিশেষ করে শুভেন্দু অধিকারী এবং অর্জুন সিং, এদের দাপাদাপি যত বাড়বে তত সুবিধে হবে তৃণমূল কংগ্রেসের, এবং তার থেকে যদি কিছুটা অংশ ছড়িয়ে ছিটিয়ে পড়ে যাওয়া যে অংশ, সেই অংশটা বাম বা কংগ্রেস এদের ভাগ্যে যদি জুটে যায়, এটা খুব দুঃখজনক হলেও সত্যি তো বামেদের রাজ্যে, এই রাজ্যের পরিস্থিতি, কিন্তু সেই পরিস্থিতিটাকে স্বীকার করে নিয়ে আমাদেরকে আলোচনা করতে হবে। তাহলে কিন্তু বিজেপির ভয়ঙ্কর বিপদ নেমে আসতে পারে আগামী 2026 বিধানসভা নির্বাচনে। আমরা জানি না কি হবে, কিন্তু যা ট্রেন্ড দেখতে পাই, আমরা যে গতি দেখতে পাই, গতি প্রকৃতি আমরা দেখছি, তাতে কিন্তু আমাদের এটাই মনে হচ্ছে যে হিন্দুত্ববাদী দল, হিন্দুত্ববাদী নেতা, সনাতনপন্থী নেতা তাদের দ্বারাই পরিচালিত হোক, দক্ষিণপন্থী দল তাদের দ্বারাই পরিচালিত হোক, বামপন্থী দল তাদের দ্বারাই পরিচালিত হোক। আজকে যদি শুভেন্দু অধিকারী সিপিএম এর নেতা হন, মানাবে? কোনোদিন কেউ বিশ্বাস করবে? আজকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সিপিআইএম এর সাংসদ হিসেবে যে যোগ্যতার পরিচয় রেখেছিলেন, আজকে সেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সাংসদ হিসেবে কি সমযোগ্যতা দেখাতে পারছেন না, কারণ তার দর্শনে আটকাচ্ছে, তার বিশ্বাসে আটকাচ্ছে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আদ্যপান্ত একজন যাকে বলা হয় বামপন্থী ছেলে, পড়াশোনাটাও বামপন্থার মানসিকতা নিয়ে করেছেন। আজকে সেই বামপন্থাকে বদলে যদি দক্ষিণপন্থার পক্ষে দাঁড়িয়ে বক্তৃতা করতে হয়, ঋতব্রতর তো অসুবিধে হবেই। আর ঠিক একইভাবে দক্ষিণপন্থার বিশ্বাসী একজন মানুষ বা একদল মানুষ, যারা যদি জয় শ্রীরাম ধ্বনি দিয়ে মোদিজির জয়গান গেয়ে বিজেপিতে থেকে যান, তাহলে আর যাই হোক বিজেপির কোনো লাভ হবে না। সবাই খুব ভালো থাকবেন। আর যেটা প্রথমে বললাম, আবার শেষেও বলি, পারলে 7 Awake নিউজের পাশে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে সহযোগিতা করবেন। শুভরাত্রি, জয় হিন্দ।